নমিতা দেবীর বাড়িতে রোজ রাতে খাবার বানানো নিয়ে ঝগড়া হতো যে রাতের খাবার কে বানাবে। নমিতা দেবীর দুই বউ, দুজনেই অলস আর ফাঁকিবাজ। সন্ধে হলেই দুই বউয়ের আলসেমি এতটাই বেড়ে যেত যে কেউ রান্নাঘরে যেতে চাইতো না। রাতে 9টা বেজে গেছে, নমিতা দেবীর খিদে পেয়ে যায়। রাতে 9টা বেজে গেছে, দুই বউয়ের একজনও খাবার বানায়নি। মীরা বৌমা, এই যে মীরা বৌমা। নমিতা দেবীর আওয়াজ পেয়ে বড় বউ মীরা ঘর থেকে বেরিয়ে আসে। হ্যাঁ মা, বলুন। আজকে খাবার বানাবে না নাকি? আজকে আমি কেন খাবার বানাবো? আজকে তো রিয়ার খাবার বানানোর কথা ছিল। দাঁড়ান, আমি রান্নাঘরে যেয়ে দেখি বানিয়েছে কিনা। মীরা রান্নাঘরে যেয়ে দেখে সেখানে কেউ নেই। মা, রান্নাঘরে তো কেউ নেই, খাবারও বানানো হয়নি। যাও, যে রিয়া বৌমাকে ডেকে নিয়ে আসো। মীরা রিয়ার ঘরে যেয়ে দেখে সে ঘুমিয়ে আছে। মীরা জোরে জোরে তাকে ডাকে, রিয়া, কিরে রিয়া, কি হয়েছে দিদি? তোকে মা ডাকছে। রিয়া বাইরে নমিতা দেবীর কাছে আসে। মা, আপনি আমাকে ডেকেছেন? রিয়া বৌমা, এখনো খাবার কেন বানানো হয়নি? রাতের 9টা বাজে, সুমন আর দীপকের আসার সময় হয়ে গেছে। মা, আজকেও কেন আমি রাতের খাবার বানাবো? আমি তো কালকে বানালাম, তো আজকে রাতের খাবার তো মীরা দিদি বানাবে। আমি কেন রাতের খাবার বানাবো? আমি তো দুপুরে আর সকালেরটা বানালাম। আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আমি আর রান্না করতে পারবো না এখন। মা, রোজ রোজ আমি রাতের খাবার বানাতে পারবো না। আপনি পুরো সপ্তাহের একটা চার্ট বানিয়ে দিন, কে কখন খাবার বানাবে। এখন এই 5 জনের খাবার বানানোর জন্য এইসব করতে হবে? তাহলে মা, আপনি বানিয়ে নিন, আমি তো পারবো না। এই শরীর খারাপ নিয়ে আমাকে এখন রান্না করতে হবে, এটাই শোনার বাকি ছিল। ঠিক আছে মা, দাঁড়ান, আমি দীপককে বলে বাইরে থেকে খাবার আনাচ্ছি। মীরা দীপককে ফোন করে। হ্যালো দীপক, আজকে তুমি খাবার বাইরে থেকে নিয়ে আসো, আজকে আমি রান্না করতে পারবো না। এই রাত 9টায় বলছো খাবার আনার কথা? এত রাতে খাবার আনতে গেলে বাড়ি ফিরতে ফিরতেও রাত হয়ে যাবে তো। কোনো ব্যাপার না, হোক রাত, কিন্তু আমি আজকে রান্না করতে পারবো না রাতে। আমি দুবেলা রান্না করেছি। রাত 11টায় দীপক বাড়ি ফেরে আর বাইরে থেকে খাবার নিয়ে আসে। খিদে নমিতা দেবীর হাল বেহাল হয়ে যায়। সে তাড়াতাড়ি খেতে শুরু করে দেয়। এই কি মা, একটু অপেক্ষা তো করতে পারতেন, দিচ্ছিলাম তো খাবার আমি, এত তাড়া কিসের আপনার? মীরা বৌমা, আমি রাত 9টা থেকে খাবার খাওয়ার অপেক্ষা করছিলাম, আমার খুব খিদে পেয়ে গেছিল। বাকি সবাই খেতে বসে পড়ে। খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে পড়ে। পরদিন রিয়া সকাল আর দুপুরের খাবার বানালো। এরপর রাতের বেলায় সকাল আর দুপুরের খাবার রিয়া বানিয়েছে। রাতের খাবার বানানোর দায়িত্ব আমার ঘাড়ে চলে আসবে। আমি মাথা ব্যথার নাটক শুরু করি। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে। মীরা মাথা ব্যথার ভান করে শুয়ে থাকে। দিদি, কি হয়েছে? শুয়ে আছো কেন? রাতের খাবার বানাও যে। রিয়া, আমার খুব শরীর খারাপ লাগছে, আমি পারবো না বানাতে, তুই আজকে বানিয়ে নে। কি? না না, সকালে আর দুপুরে আমি বানিয়েছি, আমি আর পারবো না। আমি তো উঠতেই পারছি না, আমিও পারবো না বানাতে। দুপুর পর্যন্ত তো তুমি ভালোই ছিলে, হঠাৎ কি হলো? আরে, দুপুরে রোদে বসেছিলাম উঠোনে, বিকেল থেকেই মাথাটা ব্যথা করছে। তখনই রিয়ার কাছে সুমনের ফোন আসে। হ্যালো রিয়া, আজকে আমার একটা বন্ধু ডিনারে আসবে, তুমি ভালো করে রান্না করে রেখো। এই বলে সুমন ফোন কেটে দেয়। এই বন্ধুর আজকেই আসতে হলো। এরপর রিয়াকে সবার জন্য একাই খাবার বানাতে হয়। মীরা কিছুক্ষণ পর রান্নাঘরে যায়। বাহ রিয়া, সব রান্না তো দেখি কমপ্লিট। কি ব্যাপার দিদি, একটু আগে তো বিছানা থেকে উঠতে পারছিলে না, এখন কি হলো? এখন ব্যথাটা কমেছে অল্প। হ্যাঁ, সব রান্না হয়ে গেছে যে, ব্যথা তো কমবেই। আরে এভাবে কেন বলছিস? বাহ, হালুয়া বানিয়েছিস? আমি একটু হালুয়া খেয়ে দেখি। নিজে তো আর বানাওনি, আমি বানালাম এত খাবার, এত কষ্ট করে। আগে গেস্ট খাবে, তারপর সবাই খাবো। এমন করে বলছিস যে আমি যেদিন রাতের খাবার বানাই তখন তো চেটেপুটে খেয়ে নিস। হ্যাঁ, বানাও তো ওই শর্টকাটে, হয় ডাল ভাত না হয় আলু ভর্তা ভাত। কিছুক্ষণ পর সুমন আর দীপক বাড়ি ফেরে। তাদের সাথে তাদের সেই বন্ধুও আসে। সবাই খাবার খায়। তার বন্ধু খাবার খেয়ে চলে যায়। সুমন, তুমি এর একটা ব্যবস্থা করো বলে দিলাম। আমি আর রাতের খাবার বানাতে পারবো না, ব্যাস এই বলে দিলাম। ইস, বাড়িতে রোজ রোজ এই অশান্তি আমার আর ভালো লাগছে না। দুজন মিলে তোমরা 3 বেলার খাবারও ঠিকঠাক রান্না করতে পারো না।
সত্যি তাই, এই বাড়িতে দুদণ্ড শান্তি নেই। এই বলে দীপক আর সুমন রাগ করে চলে যায়। আচ্ছা বৌমা, তোমরা ঝগড়া করো না, কাল থেকে রাতের খাবার আমি বানাবো। এতদিন বানালেই তো হতো, তাহলে শুধু শুধু এতগুলো কথা শুনতে হতো না। হ্যাঁ মা, সেটাই ভালো হবে। যত সব। পরদিন থেকে নমিতা দেবী রাতের খাবার বানায়। যেহেতু নমিতা দেবীর বয়স হয়েছে, তাই তার রান্না করতে অনেক সময় লাগে। একদিন রান্না করতে করতে নমিতা দেবী অসুস্থ হয়ে পড়ে। নমিতা দেবী অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর দীপক আর সুমন অফিস থেকে বাড়িতে ফিরে আসে। মীরা, খাবার দাও, আজকে অনেক রাত হয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে। রান্না করেছো তো আজকে আবার? রান্না? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে রান্না। তুমি হাত মুখ ধুয়ে এসে বসো, আমি খাবার দিচ্ছি। হাত মুখ ধুতে যেয়ে দীপক দেখে তার মা অজ্ঞান হয়ে পড়ে আছে। মা, এ কি কি হলো তোমার? মীরা, সুমন, এইদিকে আসো, এইদিকে আসো, দেখো মায়ের কি হয়েছে। এ কি, মায়ের কি হলো? মনে হচ্ছে মা রান্না করতে এসেছিল। মায়ের 80 বছর বয়স হয়েছে, এই বয়সে মাকে দিয়ে তোমরা দুই বউ রান্না করাচ্ছ? ছি! তারা নমিতা দেবীকে বিছানায় শুইয়ে দেয়। কিছুক্ষণ পর নমিতা দেবীর জ্ঞান ফিরে আসে। ডক্টর জানায়, এই বয়সে এত কাজ ওনার স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। এত কাজ ওনাকে দিয়ে করাবেন না। আমি কিছু ওষুধ লিখে দিলাম, সময় মতো খাইয়ে দেবেন। ছি! বাড়িতে দুই বউ থাকতেও এই বয়সে মাকে রান্না করতে হচ্ছে। আমি পারবো না রান্না করতে রাতে, সারাদিন তো কাজ করি। তোমার মা একটা কাজের লোকও রাখতে দেয় না। আমরা কি মানুষ নই নাকি? ঘরের সব কাজ করব, রান্না করব, নিজেদের জন্য তো আমরা সময়ই পাই না। ঠিকই বলেছে রিয়া, আমার কত শখ ছিল মেকআপ আর্টিস্ট হব। এখানে বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেছে। আমাদের দোষটা তোমরা দেখছো কেন? একটা কাজের লোক রাখলে কি হয়? এই যে শোনো, তোমার স্বামী মাসে 10,000 টাকা কামাই করে, আর সুমন খুব বেশি হলে 7-8 হাজার টাকা। এই টাকায় সংসার চালানোই এত কষ্ট, সেখানে কাজের মানুষের টাকা কোথা থেকে পাবো? বললেই হলো নাকি? তাহলে কাজ ভাগ করে দাও। ঠিক আছে, মা সুস্থ হোক, কাল এই ব্যাপারে কথা হবে। পরদিন সকালে রিয়া বৌমা, মীরা বৌমা, শোনো, তোমরা দুজনে একদিন একদিন করে রান্না করবে। আর যেদিন রিয়া বৌমা রান্না করবে সেদিন মীরা বৌমা তুমি ঘরের বাকি সব কাজ করবে। এইভাবেই তোমরা কাজ ভাগ করে নাও। তোমরা রাজি থাকলে বলো। রাজি না হয়ে উপায়ও তো নেই। ঠিক আছে, এতেই রাজি। এইভাবেই কিছুদিন কাটতে থাকে। তবে তারা দুজনেই যেদিন করে নিজেদের রান্না করার দিন আসতো, কোনো না কোনো বাহানা বানাতো। এইভাবেই কিছুদিন পর বাড়িতে আবার ঝগড়া শুরু হয়। এরপর একদিন, কি হলো সুমন, তুমি রান্না করছো কেন? তো কি করব, তোমাদের দুজনের রোজ ঝগড়া অশান্তি থেকে বাঁচতে আজ আমি আর দাদা ভেবেছি আমরা এখন থেকে সংসারের কাজ করে তারপর অফিসে যাব। তোমরা নিজেদের মতো থাকো। হ্যাঁ সেটাই, আমরা দুই ভাই মিলেই সব কাজ করে নেব, কারণ মায়ের এই শরীর খারাপ নিয়ে মাকে আমরা রান্না করতে দিতে পারি না, তাই না? এরপর রিয়া মীরার ঘরে আসে। দিদি, ও দিদি শুনছো? কি রে, কি হয়েছে? দিদি, সুমন আর দাদা মিলে রান্না করছে। ওরা ঘরের সব কাজও করে নিয়েছে। আমি রান্নাঘরে যেয়ে দেখি সুমন রান্না করছে আর দাদা বাইরের সব কাজ সেরে নিয়েছে। মানে কি, কি বলছিস? কেন করছে? জানি না দিদি, ওরা মনে হয় খুব কষ্ট পেয়েছে। আমাকে বলল আমাদের নিজেদের মতো থাকতে। আজ থেকে সব কাজ ওরা দুজন মিলেই করবে। এত বয়সে আমরা মাকে দিয়ে কাজ করিয়েছি, সেই জন্য মায়ের শরীর খারাপ হয়েছে। তাই আজ থেকে ওরা দুজনই করবে সব। এসব কি বলছিস রিয়া? রিয়া, আমাদের ভুল হয়ে গেছে বুঝলি। ওরা বাইরে এত কষ্ট করে পরিশ্রম করে আর ঘরেরও সব কাজ করবে, আর আমরা দুই বউ মিলে বসে থাকবো নাকি? ঠিকই বলেছ দিদি, আমাদের এটা করা উচিত হয়নি। চলো আমরা যেয়ে ক্ষমা চাই। হ্যাঁ রিয়া, চল। সুমন, তুমি ওঠো, আমি রান্না করব। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, এটা আমাদের কাজ। এরপর থেকে আমি আর রিয়া দুজন মিলেমিশে কাজ করব। হ্যাঁ সুমন, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আমরা মিলেমিশে কাজ করলে কারোর একার পক্ষে কষ্ট হবে না। তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, আমরা এতেই খুশি।
তবে আজ আমি আর সুমন রান্না করব। আমরা ছুটি নিয়েছি, আজ কাজে যাব না। আর এরপর থেকে আমরা সময় পেলে তোমাদেরকে হেল্প করব। হ্যাঁ, সংসার আমাদের সবার, তাই সবাই মিলেমিশে করব। আজকের ভিডিওর শেষে আমি নাম নিচ্ছি সুবর্ণা সরকার, মাইশা ইসলাম, অন্বেষা। ধন্যবাদ সবাইকে এত ভালোবাসার জন্য। যার যার নাম আজ আসেনি চিন্তা করো না, পরের ভিডিওতে অবশ্যই আসবে। এভাবেই পাশে থেকো, আর ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।